সালাম। অনেক সুন্দর আলোচনা হয়েছে। আশা করছি আমরা পার্থিব জীবনে এই কথাগুলো এবং বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে চিন্তা চেতনায় নিয়ে আসব। এই পর্যায়ে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন উর্দুভাষী নেতা জনাব আফজাল ওয়ারসি ভাই। উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখানে বলি চলবেন না, ওখানে আসতে হবে। নামাদু সাল্লু আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জাতির সত্তার কথা শুনলে আবার আমার সেই পুরাতন দিনটা মনে হয়। একবার আমার বাবা, আমার দাদারা নারে তাকবীর আল্লাহু আকবার মুসলিম জাতির সত্তায় যে ভাষণটা দিয়েছিল, সে ভাষণের কারণ আর সে দলালের কারণে আজও আমাকে মার খেতে হইতেছে, আজও আমি পথ হারা। এই জন্যে মুসলিম জাতির সত্তার কথা শুনলে আমাকে ঘাম ছুটে যায়। আমি মুসলিম জাতির সত্তার কথাটাই বুঝে নিতে পারি না। কাজে উর্দু ভাষা লোককে, উর্দু ভাষাটাই মনে করা হয় যে এটা মুসলমানদের একটি ভাষা ছিল। এই ভাষার কারণে যা হারাইছি, যা খোয়াইছি, সেটা ভোলার মতন না। আমি সবসময় বলে দিয়ে আসি এক কথায় যে পাকিস্তান সৃষ্টি হওয়ার সময় বাঙ্গালের মাটিতে, মানে ইস্ট পাকিস্তানে যদি আমরা যদি ইস্ট পাকিস্তানে বাঙালি হয়ে আসতাম, তাহলে আমার চাকরিও থাকতো, আমার ঘরও থাকতো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতো। আমি যে ওখান থেকে মুসলমান হয়ে আসছি, আমাকে যে ধোঁকা দেওয়া হয়েছে, এ দেখার বিকল্প আর কিছুই নেই। তো মুসলিম জাতির সত্তা কথা শুনলে মানে অন্যরকম হয়ে যায়। আমাদের বাপদাদারা তো মুসলিম জাতির সত্তায় এককালীন সময় আমাদের নিজস্ব জিম্মেদারি তো সেরে এখানে চলে আসি। যে এদেশে যে বাঙালিদের যে জিম্মেদারি ছিল বা সম্পদ ছিল, এককালীন বিহারে তো আমার বাপদাদারও তো সম্পত্তি ছিল। ওখান থেকে ছেড়ে আমি যে এখানে আসি, কিসের, কি ইন্টারেস্টে, কি ইন্টারেস্টে আজকে মানুষে গাজার মৃত্যুর হারকে নিয়ে অনেক রকমের চিন্তাধারা করে कि এরকম ঘটনাটা কি আমাদের এখানে ঘটে নেই? যেখানে পাও উর্দু বলনেওয়ালা যে আছে তার হত্যা করে দাও, কোনো জিজ্ঞাসপাত নেই, করা লাগবে না, ওর হত্যা করো। কি এরকম এখানে হয় নাই? কাজে আসল কথা বলতে গিয়া দেখবেন যে আবার অন্য দিক দিয়া ঘুরে যাবে। কাজে 10ই জানুয়ারি দেশ স্বাধীন হয়েছে 16 ডিসেম্বর। বঙ্গবন্ধু যে ছিলেন তিনি আসছেন কবে এই দেশে, পাকিস্তানের কারাগারের থেকে? 10ই জানুয়ারি। আর 31 জানুয়ারি হয়েছে মিরপুর হানাদার মুক্ত দিবস। এই হানাদার মুক্ত দিবস 31 জানুয়ারিতে কি কারণে হলো, কি কারণে হয়েছে, কেন হলো? আপনি তো দেশে ফিরে চলে আসছিলেন, পাকিস্তান তো আর আপনাকে হত্যা করে নাই, পাকিস্তান তো ফিরিয়ে দিছে আপনাকে। কিন্তু তৎকালীন এক দল, এক শ্রেণী অপপ্রচার করছে পাকিস্তানের বিরুদ্ধে। কি? তার কবর খুঁজে দিছিল, ওরে কবরের ভিতরে ডালতেছিল, মারতেছিল, এটা করতেছিল, আর ডেলি সকালবেলা পত্রিকাও পড়তেছিল। তাহলে পাকিস্তানের বিপক্ষে অপপ্রচার হলো না? আর আপনি যে বাংলাদেশে ইস্ট পাকিস্তানে যখন পাড়া দিলেন, বাংলাদেশ হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, আপনি 10ই জানুয়ারিতে পাড়া দিলেন, তখন কিন্তু আপনি কারোর কোনো খোঁজ খবর না নিয়ে প্রথমেই আপনি বলছেন যে যারা এই দেশে বসবাস করবে তাদেরকে বাঙালি হয়ে থাকতে হবে। আপনি এটা যুক্তি হলো? আমি তো মুসলিম জাতির সত্তায় ভারত থেকে আসছিলেন, আপনি বলতেন যে যারা মুসলিম জাতির সত্তায় দেশে আসছে তাদেরকে থাকতে দেওয়া হবে না, তারা যেখান থেকে আসছে সেখানে ফেরত চলে যেতে হতো। তাহলে তো আমার অতগুলা লোক মারা যেত না। আমার তো কম বেশি এখানে 80 লক্ষ মানুষের পাত্তা নেই, যে ইতিহাসের পাতাও নেই। ও 80 লক্ষ মানুষ কিন্তু এই মাটিতে নেই উর্দুওয়ালার ভিতরে, কিন্তু ইতিহাসের কোনো পাতাই নেই। আপনি 31 জানুয়ারি
হানাদার মুক্ত দিবস পালন করলেন? কি কারণে আপনি পালন করলেন হানাদার মুক্ত দিবস? হানাদার কারা ছিল? আপনি তো পাকিস্তানের সেনাবাহিনীর ইউনিফর্ম পিন্দা, বেতন নিয়া তার কাছ থেকে ট্রেনিং নিয়া, তার 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 এই অস্ত্র শস্ত্র কাঁধে লাগায়া আপনি দেশটি স্বাধীন করলেন। অথচ যাকে হানাদার বাহিনী বলার দরকার ছিল তাকে তো হানাদার বাহিনী বলেন নাই, বলতেন কাকে? হয় বিহারিকে আর নাহলে পাঞ্জাবিকে। পাঞ্জাবি কি এ দেশের হানাদার বাহিনী ছিল? আপনাকে বেতন সে দেয় নাই, আপনাকে চাকরি দেয় নাই, আপনি কি পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যেতেন না? সবকিছু তো ছিল, আপনি কি তার কাছ থেকে ট্রেনিং নেন নাই? সবকিছুই নিছেন, তারপরে তাকে হানাদার বাহিনী। অথচ ভারত আমাদের মাঝে আইসা ঢুকা পড়া এই মুসলমানদেরকে, দুই মুসলমানকে হত্যা করাই দিল। যে হানাদার রোল প্লে করছে তাকে হানাদার আমরা বলি কারে? হয় বিহারিকে আর না হয় পাঞ্জাবিকে। তো 31 জানুয়ারি যেটা হলো হানাদার মুক্ত দিবস, সেখানে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেছে। তো মিরপুর এলাকায় কি ক্যান্টনমেন্ট ছিল, না মিরপুর এলাকায় অস্ত্র ভান্ডার ছিল? কি ছিল? তাকে কিভাবে স্বাধীন করতে হলো, কেন করতে হলো, কি কারণ? এখানে কথা হয়েছে। আমি অনেক সময় অনেক কথা বলার মাঝামাঝি অনেক কথা বলে দেই যে ভারত বলে যে আমরা 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিছি। এটা কে গুনছে যে 1 কোটি মানুষ ওখানে আশ্রয় নিছে? একটা ফালানিকে তো তুই থাকতেই দেস না, গুলি চালায়া তার কাটা জালের উপরে বান্ধের উপরে ঝুলাইয়া দেস। আর 1 কোটি বাঙালিকে তুই অস্ত্র দিস, আশ্রয় দিস, খাওয়া দাওয়া দিস, কেন? সারা জীবন বাঙালিকে নত করার জন্য। এটা গুইনা কে রাখছিল 1 কোটি? এটা কার হিসাব আছে 1 কোটি? কোনোটাই হিসাব না। আর 1 কোটি মানুষকে যদি আশ্রয় তুমি দিছো, তো তোমার স্বার্থ ছিল না? তখন তো পাকিস্তান ভাঙার কথা ছিল, যার ফলে তুমি 1 কোটি মানুষকে আশ্রয় দিছো। আজকে পাকিস্তান আর ভাঙার কাজ নাই, বিদায় বাঙালিকে দেখতে পারো না। একটা বাঙালিও গেলে বর্ডারে ক্রস করলে তুমি মেরে দাও। তাহলে বাঙালিকে তুমি কি কারণে 1 কোটি মানুষকে আশ্রয় দিছো? মিথ্যে এখানে মিথ্যে কথা, মিথ্যা এগুলা রোটায় দেওয়া হয়েছে। আবার হানাদার বাহিনী আর হানাদার দিবস এটা অপপ্রচার করে বিহারীদের ব্যাপার করে। কাজে সব বিহারীরা তার নিজের ঘর বাড়ি ছেড়া, সব ঘরবার ছেড়ে দিয়ে আসে 10 নম্বর হয়তো 11 নম্বর হয়তো 12 নম্বর এখানে আশ্রয় করে নিছিল। আমি নিজে মাজার রোডের বাসা, আমার বাসা মাজার রোডে। আমি কিন্তু 16 ডিসেম্বর ঘরের থেকে বাইর হয়ে গেছি। ওই ঘরে আর 16 ডিসেম্বরের পরে আর ঢুকতে পারিনি। আমরা আশ্রয় কোথায় নিয়েছিলাম? যেখানে সমাগম ছিল আমাদের কমিউনিটির লোকগুলা, আমরা সেখানে গিয়ে সমাগমের সাথেই ছিলাম, কিন্তু ওই ঘরে আর ঢুকতে পারিনি। তো আমি 11 নম্বরে আশ্রয় নিলাম। আর পরে সে 11 নম্বরে হানাদার মুক্ত দিবস 31 জানুয়ারি পালন হচ্ছে। তাহলে এই 31 দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে আপনাকে কেন সেখানে অপারেশন করতে হলো? কি কারণে অপারেশন করতে? কে সে অপারেশন করার জন্য অনুমতি দিয়েছিল? আমার কিন্তু গাজার কথা আমি বললাম না, আমার কিন্তু খাদ্য 3 মাস বন্ধ ছিল। 3 মাস খাদ্য ছিল না মিরপুর। এক ফেরিওয়ালাকে মিরপুর 11 নম্বর বা 12 নম্বর 10 নম্বর কলোনির ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি আমি তো হুদা কচির লতি খায়া ফেলাইছিলাম, আমার পুরো এখান থেকে পুড়ে গেছিল, খাওন ছিল না। আঞ্জিরের পাতা খায়া ফেলাইছিলাম, খাওন ছিল না। আর এমন অবস্থায় আপনি হানাদার দিবস পালন করেন গিয়া সেখানে, কেন সেটা করলেন? এটা বঙ্গবন্ধু আসার পরে, বঙ্গবন্ধু 10 জানুয়ারিতে আইছে, আর 31 জানুয়ারিতে এটা হানাদার মুক্ত দিবসটা পালন হইল। তো তাহলে তার ফাঁকে কতদিন হয়ে গেল? 20 দিন। এই 20 দিনের ভিতরে মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্লাটুন বা বিভিন্ন সেক্টরের লোকগুলা শেখ মুজিবুর রহমানের কাছে গেছে আর বলছে যে আপনি ছিলেন না এই দেশে, আমরা স্বাধীন করছি, আমরা আপনার কাছ থেকে কিছু চাই। শেখ মুজিবুর রহমান এদিক ওদিক ঘুরা টুরা বলে, আরে কি চাও তুমি? কি নাই তোমাকে দেওয়া হইলো, আর তুমি কি চাও এখন? বলেন না আমরা ওই মিরপুরে অপারেশন করব। মিরপুরে অপারেশন করবে কেন? দেশ স্বাধীন হয়ে গেছে না? আন্তর্জাতিক মহলের লোকগুলো এখনো ঘোরাঘোরা করতেছে না? তুমি দেশ স্বাধীন করবে। তখন মনে করেন যে ওরা মানেই না
তাকে অনুমতি দিতেই হবে। এমন পর্যায়ে সে নাও করতে পারে নাই, সে পরে অনুমতি দিছে অনুমতি। কিন্তু ওখানে কর্নেল সফিউল্লাহ ছিল, যেন উসমানী ছিল। উসমানী বলল যে স্যার এই কথাটা তো ঠিক হবে না, যে স্বাধীন হয়ে গেছে গা, সব কিছু স্থির হয়ে গেছে, আপনি যদি এখন অপারেশনের যদি করে দেন তাহলে কি কেমন হবে? আর আপনার এই দেশ যারা স্বাধীন করে নিছে, আপনার কাজকর্মে কে করবে? আপনার এই শাড়ি স্ত্রী কে করবে? আপনার এই চুল কে কাটবে? আপনি ঘরে রান্না বান্নার কাজ করবে, যারা এই স্বাধীন করছে এরা তো করবে না। তো আপনি কিছু নিত্যস্মরণীয় লোককে থাকতে দেন, যেটা আপনার উপকারে লাগবে, আপনার কাজে লাগবে, আপনি সবাইকে মেরেন না। কর্নেল সফিউল্লাহ আর উসমানী এই কথাটা শেখকে বুঝাইলো। অনেক কাটা মুক্তিযোদ্ধাদের সাথে অনেক কথা কাটাকাটি করার পরে 3 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। 3 দিন আমাদের এখানে তুমুল গরিল চলছে। যে আমি ছোট ছিলাম, আমার মনে হয় আমি 5 কেজি শুধুমাত্র মানে অস্ত্রের কভার গুলা তুলছিলাম। পিতলের যে কভার গুলা ছিল অস্ত্র, এই কভার গুলাই 5 কেজি তুলছি, কম হইলেও ছোট্টকালে। অত অস্ত্র চলতো বৃষ্টির মতো। তারপরেও গিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়া রাখছে। আপনি অনুমতি দিয়া এই কাজটি করাইলেন, ঠিক করাইলেন। আর আমি যে ঘরের থেকে বাইর হইলাম, আজ পর্যন্ত সেই ঘরে গেলাম না। আপনি 53-54টা বছর হয়ে গেছে, আপনি বিচার করলেন না। কার কথার উপরে আপনি বিচার করলেন না? আমি যদি দোষী থাকতাম তাহলে আমি দোষী সাব্যস্ত করে আমাকে কারাগারে দিতেন, সেটাও করলেন না। আপনি খোলা মাঠে বসায় দিলেন, সেখানেই ঘর হয়ে গেছে গা, সেখানেই ঘর হয়ে গেছে। যে স্কুলে আমি ঢুকছিলাম আশ্রয় নেওয়ার জন্য, আজও সে স্কুল না, এটা ক্যাম্প হয়ে গেছে গা। একটা ক্যাম্প আছে 11 নম্বরে, ওটা বলে মিল্লাত ক্যাম্প। আসলে সেটা ছিল মিল্লাত স্কুল, ওটা হয়েছে ক্যাম্প। মানবতার এমনটাই লজিক এই দেশে, যে এই কথাটা বললে খালি কান্না ছাড়া আর কিছু আসে না। যে আপনি মাদ্রাসা স্কুলকে আপনি ক্যাম্প বানিয়ে দিলেন। একটা আছে মুসলিম ক্যাম্প, এটাও ছিল মুসলিম স্কুল। কারণ মুসলমানদের স্কুল মুসলমানদের নামে থাকলে কি স্কুল রাখা যায়? যেখানে নজরুল ইসলামের হল রাখা যায় না সম্ভব, তো মুসলিম হল কেমনি স্কুল কেমনি রাখে? মিল্লাত স্কুল কেমনি রাখে? সমস্তকে আজকে বাঙালি যারা আছে মিল্লাত স্কুল মিল্লাত ক্যাম্প বলে, কিন্তু স্কুল মিল্লাত স্কুল ক্যাম্প বলে না। কাজে তার তো মান সম্মান খোয়া যাবে, যা মিল্লাত নামের স্কুল ছিল তাকে ক্যাম্প বানিয়ে দিল। তো দেখা যায় যে আমার পেটে ক্ষুধা, আমি এই কথা বলুক, এই বাঙালিকে কথা বলবে না। আমার সাথে যে অন্যায় হয়েছে আমার সাথে ও বিচার হয়েছে, কি বাঙালি এই কথা বলবে না? বলা কি উচিত ছিল না? আজ পর্যন্ত আপনি আমি ঝুলাই রাখলেন। মিল্লাত স্কুলকে আপনি মিল্লাত ক্যাম্প বানাই দিলেন, মুসলিম স্কুলকে আপনি মুসলিম ক্যাম্প বানাই দিলেন। আরো একটা 52 নম্বরে আছে, ওটাও স্কুল ছিল, সরকারি স্কুল, ওটাকে আপনি ওই ক্যাম্প বানাই দিলেন। তো এই যে এভাবে মিরপুর 10, 11, 12-তে 3টা স্কুল, নাম করা স্কুল, পাকিস্তান টাইমের নাম করা স্কুলগুলাই আজকে ক্যাম্পের ভিতরে রূপান্তরিত হয়েছে। তো আমার জাতিটা লেখাপড়া করবে আর কিভাবে করবে? হ্যাঁ, আর 3 মাস খাওয়ানোর বন্দি হওয়ার পরে, 3 মাস আমার খাদ্য বন্ধ ছিল। হওয়ার পরে ডাক্তার কামাল, তৎকালীনকার ফরেন মিনিস্টার, তিনি মিরপুরে গেছেন। আর গিয়া আলাপ আলোচনা, তখন আমি ছোট ছিলাম, আমি ডাক্তার কামালের সাথে তখন আলাপও করছি। আমার মিরপুরে গেছিল, বলতে যে হারে এখান থেকে গোলাগুলি চলছে, এখন ওই সমস্ত অস্ত্রগুলো যদি এখানে জমা আপনারা দিয়ে দেন তাহলে আপনাদের খাদ্য চালু হবে। এভাবে 3 মাস কেটে গেছে গা। আমরা পাখি মারার আর 6 ইঞ্চি বা 7 ইঞ্চি 8 ইঞ্চি মুরগি জবাই করার বা ঘরের আসবাবপত্রের কাজ করার জন্য যে ছুরিগুলো ছিল, ওগুলা আমরা ঘরে আয়না ওখানে ফালাই দিছি। মেন রোডের উপরে জমা করার জায়গা ছিল, ওখানে ফালাই দিছি। তারপরে গিয়ে আমাদের খাদ্য 3 মাস পরে। এর ভিতরে দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেল গা। জহির রেহানকে বলে বিহারিরা মেরে দিছে। যার এখানে খাদ্য নাই, আর জহির রেহানকে বিহারিরা মেরে দিবে। জহির রেহান ছিল চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতা, আর দেশ স্বাধীন করাইছিল রাশিয়া কমিউনিস্ট পার্টির নেতা। এই 2 কমিউনিস্টের সাথে লড়াই হওয়ার ভিতরে জহির রেহানের হত্যা হয়ে গেছে।
কিন্তু জহির রায়হানকে বিহারি কখন মারবে? জহির রায়হানের ঘরের ভিতরে জহির রায়হানের বিবি সাইদুল্লাহ কায়সারের বউর কাছে টেলিফোন করা হয়েছে যে আপনি ওর সাইদুল্লাহ কায়সার হারায় গেছিল গা, তো ওর ঘরে টেলিফোন করা হয়েছে যে আপনার ভাই শুনলাম যে 52 নম্বরে আসেন, আপনারা আসেন, আমরা 52 নম্বর যেতেছি। এই 52 নম্বরে নিয়ে গিয়া সাইদুল্লাহ কায়সারকে ওখানে হত্যা করে দিয়েছে। ওইটা ওই ওই হত্যাকাণ্ডটা বিহারীদের ঘরে উঠে চাপাইছে যে শহীদুল্লাহ কায়সারকে এরা মেরে দিছে জহির রায়হানকে। আসলে কিন্তু আমরা জহির রায়হানকে চিনিও না, জানিও না, আমরা কিভাবে মারবো? আমরা তো নিজের জানি ইয়া নাফসি ইয়া নাফসি। আর জহির রায়হানকে আমরা মেরে দিই। হ্যাঁ, জহির রায়হানের কাছে তিনি ফিল্ম অ্যাক্টর ছিলেন। তিনি কলকাতায় যে সমস্ত লোকগুলা গিয়েছিল নেতারা, তাদের চিত্রগুলো ধারণ করে রেখেছিলেন তিনি। কাজে তিনি ছিলেন কমিউনিস্ট, চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতা। তিনি ওই সমস্ত চিত্রগুলো রেখেছিলেন, যার ফলে এই সূত্রামুর কারণে তাকে হত্যা ওখানে করে দেওয়া হয়। আর ওইটা আমাদের ঘাড়ের উপরে চাপানো হয়। বিভিন্ন রকমের দোষ আরোপ এদেশের লোক করলে বা রয়ের এজেন্টরা করলে সমস্ত দোষ আরোপ আমাদের ঘাড়ের উপরে চাপায় দেয়। যাই হোক, সময় অনেক নিয়ে নিছি, আর এগুলো পুরাতন ইতিহাস বলতে গিয়া অনেক সময় লাগবে, অনেক রিসার্চের দরকার আছে। এ সমস্ত রিসার্চ করাই হয় নাই, বরঞ্চ ও বাঙালিদেরকে হাত পা বেঁধে পানিতে ফালিয়ে দেওয়া হয়েছে যে সাঁতার কেটে তুমি উঠতে পারলে উঠে যাও। যদি আমার হাত পা বেঁধে দিয়া আমাকে পানিতে ফালিয়ে দিয়া বলেন যে সাঁতার কেটে তুমি উঠতে পারলে উঠে যাও, সে দোষাই তো আমার হয়েছে। বলে যে আপনি সিটিজেন তো দিয়ে দিছি। আরে বেটা, আমার সিটিজেনটা দিলে আমার ঘর বাড়ি, আমার চাকরি টাকরি দিছো, আমার ব্যাংক ব্যালেন্স, আমার যে রেভিনিউ আগে টাকা ছিল ওগুলো কি দেওয়া হয়েছে? ওগুলো দেওয়া হলে তবে না আমি বাঁচুম। আমার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে নিয়ে আপনি বলতে আপনাকে তো সিটিজেন দিয়ে দিছি। আরে সিটিজেন দিলে কি হবে? আমার নাগরিকত্ব আইনের সাথে যেটা মৌলিক অধিকার ছিল ওগুলো কি দেওয়া হয়েছে? কে দিবে? ও জাস্ট দিবে না যে আমাকে সিটিজেন দিল। আমি তো সিটিজেন নিছিও বাঙালির দয়া মায়ার কারণে নেই নাই। যদি বাঙালি আমাকে দিয়া দিত, পলিটিক্যাল পার্টি আমাকে দিয়ে দিত, সংসদে এই ব্যাপারটাতে আলোচনা করে যদি সংসদে বিল পাস হয়ে যেত, তাহলে আমরা পেয়ে যেতাম। কিন্তু আমাকে দিতে হয়েছে আইনের মাধ্যমে। আমাকে নাগরিকত্ব নেওয়া হয়েছে আইনের মাধ্যমে 2008 সালে। কেন আপনি আইনের মাধ্যমে আমাকে দিবেন? আমার সময়টা অপচয় করে আপনি আমাকে ইয়া দিলেন। 2008 হইলে তাও তো 40-50 বছর। এই দুঃখর বেদনা আর কাকে বলুম, আর কে আমাদের এই সুরাহ করবে? যাই হোক, আজকে এই ভাইগুলো আছেন, দেখেন আপনাদের চেহারার সাথে আমার মিল। আমার ছেলে পেলে আপনার ছেলে পেলেদের সাথে একে অপরের সাথে বিয়ে করে সংসারও বাঁধতেছে, কিন্তু তারপরে আমার গুনাহ মাফ হয় নাই শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। আর খাদ্য যে বন্ধ ছিল মুসলমান হওয়ার কারণে। মুসলমান হওয়া বড় অপরাধ, মুসলমান হওয়া বড় জ্বালা যন্ত্রণা। আর আপনারা এখানে লাগাইছেন মুসলিম জাতির সাথে সত্তা